আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান ঢাকা। বাজেটে জনগণ ও ব্যক্তি খাতকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকলেও বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। রাজধানীর লেকশোর হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তার মতে মূল্যস্ফীতি 7.5% নামে আনার লক্ষ্য প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর গুলশানে একটি হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। এমন বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক। দর্শক, দুঃখিত, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট ঘোষণা হয়েছে। সাধারণ মানুষের চাওয়া নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বেকারত্ব দূর, কর্মসংস্থান, চিকিৎসা ও সুশাসন। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক বিনিয়োগ ও সক্ষমতা বাড়ানো গেলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। বিস্তারিত সাকিলা করিমের প্রতিবেদনে। বাজেটকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা। কেউ দেখছেন উন্নয়নের সম্ভাবনা, আবার কেউ চিন্তিত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে। সাধারণ মানুষের দাবি কাগজে কলমে নয়, বাজেটের প্রকৃত প্রভাব যেন দেখা যায় মাঠ পর্যায়ে। বরাদ্দের অর্থ যথাসময়ে ও সঠিক খাতে ব্যয় নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। বাজেটের দাম বাড়তেছে, এটা আমাদের জন্য খুবই খারাপ, কারণ আমাদের আয় বুঝিয়ে তো ব্যয় করতে হইব। আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক। সব ছাপিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানার তাগিদ ছিল সবার প্রথম চাওয়া। গভর্নমেন্টের কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে অন্তত দ্রব্যমূল্য কমার ব্যাপারে যেন তারা বাজারে অন্তত যেন মনিটরিং এই জিনিসটা কাজটা যেন করে থাকে। এখন জিনিসপত্রের দাম এইভাবে হু করে বাড়লে তো আসলে মানুষের জন্য কষ্ট হয়ে যায়। বাজেটে বলে ওটার দাম কম, সব কিছু দাবি কমে নাই। কিনবার গেলে সাধারণ মানুষ বুঝতে পারবে তখন সব মূল্যেরই দাম বৃদ্ধি। অন্যদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞরা। তাদের মতে এমন সুবিধা নিয়মিত করদাতাদের প্রতি এক ধরনের অবিচার। কালো টাকা সাদা করবার সুযোগ রাখি, তাহলে আসলে যারা ন্যায্যভাবে আয় করে এবং তার বিপরীতে কর দেয় তারা আসলে খুব বেশি এখানে ইনসেন্টিভাইজড হয় না। এই ধরনের প্রভিশনকে আমরা বরাবরই সিপিডির পক্ষ থেকে বলে এসেছি যে আমরা এই ধরনের প্রভিশন কোনোভাবেই চাই না। এটা মূলত অনিয়ম ও দুর্নীতিকে একটা বৈধতা দেওয়ার মতো ব্যবস্থার। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থকে মূলধারায় আনতে এবং বিনিয়োগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সব মিলিয়ে বড় বাজেটকে স্বাগত জানালেও সাধারণ মানুষের মূল প্রত্যাশা একটাই, ঘোষণার চেয়ে বাস্তবায়নে গুরুত্ব। আর কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই এখন নজর থাকবে বাজেট কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে সরকার। অর্থবর্ষের সম্পূরক বাজেট। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। অর্থনীতিকে স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যমাত্রা নিয়ে উপস্থাপন হল 9,38,000 কোটি টাকার নতুন বাজেট। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিকেএমইএ এই বাজেটকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে। তবে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এদিকে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট মনে করে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসা বাণিজ্যের উন্নতি, দেশি বিদেশি বিনিয়োগের আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও সেবা খাতকে গতিশীল করার মাধ্যমে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তোলার অভিযাত্রার অংশ হিসাবে ঘোষণা করা হয় 2026-27 অর্থ বছরের এই বাজেট। ও শান্তিপূর্ণ
সংসদে রেকর্ড 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বেড়েছে আয় ব্যয়ের ঘাটতির পরিমাণ, বেড়েছে ঋণের লক্ষ্যমাত্রাও। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছেন এটি একটি উচ্চবিলাসী বাজেট। বিশেষ করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং খাত থেকে সরকারের উচ্চ ঋণ নেয়ার প্রবণতা বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানান সিপিডির প্রধান নির্বাহী। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল, কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। এদিকে বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই বাজেট ব্যবসায়ী বান্ধব। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি। আমার 28 বছরের জীবনে এটা অন্যতম শ্রেষ্ঠ বাজেট নিঃসন্দেহে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন যে এই বাজেটে ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার এবং সবচেয়ে বড় কথা হলো সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন তার প্রায় সবকিছুই এই বাজেটে রাখা হয়েছে। তবে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে সন্দিহান এই ব্যবসায়ী নেতা। এনবিআর যে নিচের লেভেলে যারা আছেন, যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার বা ইন্সপেক্টর র্যাঙ্কে যারা আছেন, তারা এতটাই বেশি দুর্নীতিগ্রস্ত যে তারা সরকারের সকল সদিচ্ছা, সকল ভালো পদক্ষেপকে ওনারা একদম নষ্ট করে দেন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। বাজেটে জনগণ ও ব্যক্তি খাতকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকলেও বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। রাজধানীর লেকশোর হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তার মতে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর গুলশানে একটি হোটেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। এমন বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে 2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে উঠতে ব্যাংক ঋণ সহজীকরণ সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেন তিনি। যাদের আয় 25 লাখের উপরে তারা কিন্তু উচ্চ আয়ের পর্যায়ে যাবে এবং তাদেরকে উচ্চ আয় হিসাবে বিবেচনা করে 35% তাদের উপরে কর আরোপ করা হবে। সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, যে ভিত্তির ওপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়, এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে, এই যে প্রাক্কলনটা করা হয়েছে আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোর সাধুবাদ জানানো হয়। পাশাপাশি 60টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করেন গবেষণা সংস্থাটি। আব্দুর রহিম, RTV, ঢাকা। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বাজেট বলেও আখ্যা দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, করের বোঝায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। লোক দেখানোর এই বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও লুটপাট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বাজেটকে গণবিরোধী উল্লেখ করে একটি জনকল্যাণমূলক বাজেট দেওয়ার দাবি জানান। বিএনপি ব্যাংকিং খাতে নৈরাজ্য করে আওয়ামী লীগের পথে হাঁটছে বলে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার। পরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য পর্যটন এই শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মী সহ স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সফরে পাতলি খান পুনর্খনন ও বৃক্ষরোপণ উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের 4 মাসের মাথায় শনিবার পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে রওনা দিয়ে সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সফরের শুরুতে সদর উপজেলার পাতলি খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ ও পেকুয়া পৌরসভার উদ্বোধন করবেন তিনি। এছাড়া জুলাই শহীদ অসীমের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় অংশ নেবেন সরকার প্রধান। সবশেষ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। তার এ সফর ঘিরে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী। আমরা পিএম খালীবাসী খুবই প্রত্যাশা করি সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি স্মৃতিফলক হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া, কক্সবাজারের মাদক ও চোরাচালান বন্ধে মায়ানমার সীমান্তে নজরদারি কঠোরভাবে বাড়ানো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, আমরা যেন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক। সরকার ও দলীয় প্রধানের এ সফর সফল করতে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। কক্সবাজারের মানুষের চাওয়া পাওয়া পূরণে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। এইখানে পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায়, কিন্তু অনেক রকম বাধা আছে। সরকার যদি এই বাধাগুলো অপসারণ করে তাহলে এখানে দেশি বিদেশি অনেক বিনিয়োগ হবে পর্যটন খাতে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর সফরসূচির জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। একদিনের সফর শেষ করে শনিবার রাতেই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুলাইমান কবির, RTV। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। 4 কিলোমিটারের 2টি প্রকল্পে শ্রমিক নিয়োগ, খননের পরিমাণ ও বৃক্ষরোপণে ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে RTVর ক্যামেরায়। এতে সুফল পাওয়ার বদলে উল্টো বেড়েছে দুর্ভোগ। দেশজুড়ে সুনাম কুড়ালেও ক্ষুব্ধ স্বয়ং প্রধানমন্ত্রীর এলাকার মানুষ। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী পদক্ষেপ খাল খনন কর্মসূচি। তবে বগুড়া সদরের এরুলিয়া ও লাহিড়িপাড়া ইউনিয়নে এই প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। তাদের অভিযোগ, খালের পরিবর্তে অনেক স্থানে কাটা হয়েছে সরু ড্রেন, কালভার্ট নির্মাণ ও গাছের চারা রোপণেও রয়েছে অনিয়ম। শ্রমিকদের বিল পরিশোধ নিয়েও আছে অভিযোগ। গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রশাসনের গাফিলতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, ভোগান্তি লাঘবের এই উদ্যোগ উল্টো বাড়াচ্ছে জনদুর্ভোগ। পানি এতগুলো পানি নামবে ড্রেনের মতন হচ্ছে। নানা উপকার হচ্ছে না, এটা হলো এদের তো আমাকে এইদিকে আলো ক্যাঙ্কা লাগিচ্ছে, দেখতেই তো ক্যাঙ্কা লাগিচ্ছে, অসুবিধা হয়নি। এটা খালও তো হবে না, ড্রেন হবে না, কিছুদিন পরে এমনি মুঞ্জে যাবে। এটা ছোট বাচ্চা কাচ্চা আছে, বাড়ির ধার দেখা যায়, একবারে বাচ্চা কাচ্চা পড়ে গেলে তো অসুবিধা হবে। ভুল ত্রুটির বিষয়টি স্বীকার করছেন এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ম্যাপ অনুযায়ী তো আসলে পুরোপুরি হয়নি, তা আপনারাও জানেন আমাদের পুরোপুরি সম্ভব না, কারণ প্রয়োজনের তাগিদেই চেঞ্জ হতে হয়। একজন মানুষ একটা বাড়ি করে আছে, তার তো বাড়ি ভেঙে দিয়ে আমার তো
ওই সরকারি ম্যাপ বাস্তবায়ন করা সম্ভব হয় না। এ বিষয়ে তদারকির আশ্বাস দিয়েছেন প্রকল্পের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। যে কাজগুলি চলছে মানসম্মত কাজ হচ্ছে, আমার কাছে ভিডিও রয়েছে এবং আমি এই প্রকল্পগুলি আমি সরেজমিনে পরিদর্শনও করি। কিছু কাজ মারা গেছে, এগুলো আমরা পুনরায় রিপ্লেস করার আমরা নির্দেশনা দিয়েছি। অনিয়ম থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। মনিটরিংটা যেন ঠিক মতো হয় সেজন্য আমার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে প্রত্যেকটি উপজেলায় যেখানে খাল খনন কার্যক্রম চলছে রেগুলার কথা হয়, আমি তাদের মাধ্যমে তদারক করি। যদি কোনো ব্যক্তি বা সংস্থা এই ব্যাপারে কোনো অনিয়ম করে থাকে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এলাকাবাসী বলছেন, স্থানীয় প্রশাসনের অনিয়মের কারণে বিফলে যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খননের উদ্যোগ। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। শিশুরা বড় হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যে তাদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চীনকে একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মিস্টার ইউ ওয়েন সহ স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় বিশ্বের বুকে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের মাধ্যমে ক্ষমতায় আহরণের কেবল ৩.৫ বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের বীজ বপন করেছিলেন তিনি। বলেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় ৩টি বাজেট দিয়েছিলেন, ৩টিই ছিল জনকল্যাণমুখী। নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ পেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ জয়লাভ। এসব জিয়াউর রহমানের তার স্বল্প জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার দিক থেকে নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতি করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যাই। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।